আপনি ফেমাস রেডিও জকি হলেন, আপনার নামে মামলা হবে। আপনি ফেমাস রেডিও জকি হলেন, আপনাকে জেল খাটতে হবে। হিরো ধান্দাবাজ, হিরোইন ধান্দাবাজ, ডিরেক্টর ধান্দাবাজ, প্রডিউসার ধান্দাবাজ। দর্শক, সময় টেলিভিশনে আজকের বিশেষ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর জিবরান। আজকে তার সঙ্গে কথা বলবো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। জিবরান, ওয়েলকাম। কি অবস্থা, কেমন আছেন? থ্যাংক ইউ ভাই, আছি ভাই, আপনি কেমন আছেন? আমিও মোটামুটি ভালো আছি। জিবরান, আমি জানতাম না, বাট এখন জানি। সেই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, আপনার আসলে আসল নামটা কি? আমার আসলে নাম মুহতাসিম রহমান। তো জিবরান হলেন কিভাবে? এটা মা ডাকে, আচ্ছা, মানে ছোট থেকেই মা ডাকতেন, আর বন্ধুরা, পরিবার পরিজনরা এই বলেই ডাকে এখন বর্তমানে। আগে যেরকম স্কুলে যখন থাকতাম তখন রিফাত বলে ডাকতো। আচ্ছা, তো মায়ের দেওয়াই নাম এটা। রিফাত, জিবরান, এটা হচ্ছে মুহতাসিম রহমান, এটা হলো সার্টিফিকেটের নাম। সার্টিফিকেটের নাম। এটা আমি জেনেছি রিসেন্টলি। আই থিংক দর্শকরা মনে হয় হ্যাঁ, অনেকেই জানে না। এবং আপনি যখন বললেন যে আপনি জেনেছেন, তখন আমি একটু হতভম্বই হয়েছি যে কি করে জানলেন। কারণটা হচ্ছে যে বলে দিই দর্শকদেরকে, এখন চ্যাট জিপিটির যুগ। আমি না জানলেও চ্যাট জিপিটি জানে। ও, সার্চ দিলে বের হয়। লিখেছিলাম যে জিবরান সম্পর্কে কিছু বলেন, তখন সে প্রথমেই এই লাইনটা লিখছে আমাকে, যে এটাই তার নাম। আচ্ছা, প্রফেশন নিয়ে আমরা আগে কথা বলেছিলাম। আসলে আপনার আর্জিং দিয়ে ক্যারিয়ার শুরু। আমি সেই প্রফেশনের ভেতরের গল্পে যেতে চাই আর কি। আপনি তো আর্জিং করেছেন, এখন তো আর করছেন না, কিন্তু এই রেডিও জগৎ সম্পর্কে আমার প্রথম প্রশ্ন, কেমন ছিল আপনার সেই লাইফটা, বা আপনি কেমন দেখেছেন আর্জিং লাইফটা? টাফ লাইফ এমনিতে। আমার ছোট থেকেই যে খুব ইচ্ছা ছিল যে রেডিও জকি হব, এরকম ইচ্ছা ছিল না। আমি আসলে সার্ভাইভালের জন্যই চেষ্টা করেছিলাম। টিউশনি পড়াতাম, মনে হলো যে এক্সট্রা কি করলে ভালো লাগবে, আনন্দ পাওয়া যাবে এবং কিছু রুজি রোজগারও হবে। তো যখন করতে যাই তখন দেখি যে এখানে তো খুব একটা টাকা পয়সা নাই আর কি। না, খুব একটা রুটি রোজগার নেই, কারণ জায়গাটা অলরেডি ভঙ্গুর, ডাউনফলে যাওয়া শুরু করেছিল। আর এটার জন্যই তখন শুরু করি, এবং মনে হয় যে একটা স্কিল ডেভেলপ করলে খারাপ হয় না, তো সেটা দিয়েই যাত্রা শুরু এবং সেখান দিয়েই করা। কিন্তু অনেকে তো এখনো আরজে হতে চায়, স্বপ্ন দেখে আমি আরজে নীরব হব, আরজে জিবরান হব। বাংলাদেশে আরো অনেক আরজে আছে, একসময় সাইব, নওশিন ছিল। তো তাদের জন্য যদি এখন আমি আপনাকে কিছু বলতে বলি, যে কি বলবেন যারা খুবই আসতে চায় আগ্রহী হয়ে আরজিং এ? না, এটা তো একটা স্কিল। আমরা যেটা করেছি, আমি ছিলাম হচ্ছে একটা প্রথমে অনলাইন রেডিওতে। অনলাইন রেডিওতে ঢোকার মোর কারণই হচ্ছে যে আমি এফএম এ ঢোকার চান্স পাই নাই, সুযোগ পাই নাই। আমি অনেকগুলো জায়গাতে ইন্টারভিউ দিয়েছি, সেগুলো থেকে রিজেক্ট হয়েছি। ফাইনালি গিয়ে একটা অনলাইন রেডিওতে হচ্ছে কাজ শুরু করি। সেখানে কিছু সময় থাকতে থাকতে, করতে করতে, শিখতে শিখতে, তারপরে হচ্ছে আমি এফএম এ কাজ করার সুযোগ পাই। ওইখানে যাওয়াটা আসলে মূল উদ্দেশ্য ছিল যে আমি যদি কিছু ইনকাম করি, এটা আমার জীবনটাকে একটু স্মুথনেস দিবে। কিন্তু যখন দেখি আয়টা কম, কিন্তু আমি তো একটা স্কিল ডেভেলপ করতে পারছি, তখন আমি স্কিলটা ডেভেলপ করেছি। কেউ যদি স্কিল ডেভেলপ করতে চায়, কথা বলা শিখতে চায়, কি করে বলবো, কনফিডেন্ট হইতে চাই, তাহলে তো এখানে তো আসলে টাকা ধরে কোনো লাভ নাই। টাকা ধরতে হলে ব্যবসা করবে, ব্যাংক থেকে লোন করবে, আত্মীয় স্বজন থেকে লোন করবে, আর সে হচ্ছে ব্যবসা বাণিজ্য করবে। আর স্কিল ডেভেলপ করতে হলে তো ভাই কিছু জায়গাতে একটু ঘষা মাজা করে চকচক হইতে সময় লাগে। মানুষ চাকরি তো করে টাকার জন্য, তাই না? আপনিও বলছিলেন যে আমি তো এফএম রেডিওতে ছিলাম, বা আমি রেডিওতে গিয়েছিলাম রুটি রোজগারের জন্য, যেন আমি একটু চলতে পারি। কিন্তু আমাকে একটা সময় গিয়ে বলা হয়েছিল যে তোমাকে যে দিচ্ছি সেটাও তো বেশি, তুমি উল্টা আমাদেরকে দাও। তো এই রেডিও বা এফএম এ যদি আমি এই যে ভঙ্গু দশা বলছিলেন না, আপনি তো অনেকদিন ছিলেন, এবং আপনি এখন আর্জিং না করলেও আপনাকে আজ জিবরান নামেই সবাই চিনে। এই ভঙ্গু দশার আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণ কি? কেন? সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয়। একটা সময় রেডিও ছিল, তারপরে টিভি আসলো, টিভি থেকে এখন ইউটিউব চলে বেশি, আমরা চ্যানেলস কম দেখি। তো যে সময়টাতে রেডিও চলছিল, অন্যান্য দেশে কিন্তু এখনও রেডিও অনেক পপুলার, সেটা আমেরিকা হোক, সেটা ইংল্যান্ড হোক, ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও প্রচুর কিন্তু মানুষ রেডিও শোনে। এটার মূল কারণ হলো তারা কি বলে, কোয়ালিটিটাও কন্টেন্টের খুব ভালো রেখেছে। আমরা কি করেছি, কোয়ালিটি খারাপ করে ফেলেছি। আমি নাম না বলি, আপনি চিনবেন বা অডিয়েন্স ধরতে পারবে। আপনি ফেমাস রেডিও জকি হলেন, আপনাকে সে রেডিও থেকে বের করে দেওয়া হবে। আপনি ফেমাস রেডিও জকি হলেন, আপনার নামে মামলা হবে। আপনি ফেমাস রেডিও জকি হলেন, আপনাকে জেল খাটতে হবে। এখানে কিন্তু অডিয়েন্স দায় না, এখানে দায় ওই রেডিও জকি। সে একটু পপুলার হয়েছে, তার চরিত্র নিয়ে টানাটানি লেগে যাবে। সে একটু পপুলার হয়েছে, সে এমন কিছুর এন্ডোর্সমেন্ট, এমন কিছুর অ্যাডভার্টাইজ করতে যাবে যেগুলোর সরকার অনুমোদন নাই। সেগুলো কেন করতে হবে? তার তো গ্রামারগুলো ফলো করা উচিত। তাকে যখন মানুষ শোনে, যখন দেখে, একটা সেলিব্রিটি বা একটা স্টারের রেসপন্সিবিলিটি থাকে অডিয়েন্স। তো সে তো ওই অডিয়েন্সকে দিয়ে ক্যাশ করতে যায়, যখন করতে যায় তখন ধরা খায়। তাহলে কি বলতে এমনটা বলা যায় না যে আমাদের দেশে যারা সেলিব্রিটি আছে, আমি শুধু আর্জিং বলবো না, তাদের আসলে ধারণ ক্ষমতা কম? অবশ্যই কম, বলা যায় না। এটা তো ভাই আমি বাজি দিয়ে বলবো। তাকে আপনি চলচ্চিত্র নিয়ে গল্প করবেন,
সে মেকিং জানতে পারে একটা চলচ্চিত্র কি করে তৈরি হতে পারে। কিন্তু আপনি যখন তার সাথে গল্প করতে বসবেন যে এটা নিয়ে এই সিনেমা, যে ড্যানি বয়েল কে, কিসের জন্য, লাস্ট কোন সিনেমাটা ছিল, সে কিচ্ছু বলতে পারবে না, সে কিছু জানেই না। সে শুধু মেকিংটা জানে কি যে ক্যামেরা এরকম হবে, বা হচ্ছে আমরা লগে শ্যুট করি বা আমরা এই করি, দেখেও না। সিনেমাগুলো তো ভালো হয় না। এখনকার সিনেমা কি হচ্ছে ভাই, কয়েকটা তামিল, তেলেগু, হিন্দি ছবির জোড়া লাগায় একটা সিনেমা হচ্ছে। তা কেন হবে? একটা সময় তো আমরা মৌলিক চলচ্চিত্র বানিয়েছি, কিন্তু এখন আর বানাইতে পারি না। এখানে দোষ তো ভাইয়া শুধুমাত্র একটা ডিরেক্টরের, একটা প্রডিউসারের, বা একটা রেডিওর সিইও, বা একটা চ্যানেলের এমডির, এটা না। এটার মূল দোষটাই হচ্ছে গোটা একটা টিমের, গোটা টিম ওয়ার্কের। সবাই ধান্দাবাজ, হিরো ধান্দাবাজ, হিরোইন ধান্দাবাজ, ডিরেক্টর ধান্দাবাজ, প্রডিউসার ধান্দাবাজ, সব ধান্দাবাজ। কিন্তু ভাই শিল্পতে ধান্দা করলে হয় না, শিল্পতে অমর হওয়ার চেষ্টা করা উচিত, যে আমি অমর হব, এই জিনিস আমি বানাবো আর কেউ বানাইতে পারবে না। শশাঙ্ক রিডেম্পশন আপনি যতই চেষ্টা করেন আর বানাইতে পারবেন না। পথের পাঁচালী আপনি বানাইতে পারবেন না। গুপি গাইন, বাঘা বাইন বানাইতে পারবেন না। সত্যজিতের কেল্লা বানাইতে পারবেন না। একইভাবে ইনসেপশন আর বানাইতে পারবেন না, ইন্টারস্টেলারও বানাইতে পারবেন না। বর্তমান প্রজন্মের যেগুলা চলছে, বা 28 ডেজ লেটার আপনি আর বানাইতে পারবেন না। এরকম করেই না ভাইয়া উচিত। বা একটা স্লামডগ মিলেনিয়ার আর বানাইতে পারবেন না, কিন্তু আপনি তাণ্ডব বানাইতে পারবেন, বা যতগুলা যা কিছু আছে এখনকার সময় যেগুলো চলছে। কারণ কি, মানুষ না রিলেট করতে পারছে যে এটা তো সুরিয়ার একটা পার্ট থেকে কাট করা, এটা কেন হবে? সোশ্যাল মিডিয়া একটু দেখি যে শাকিব খানকে নিয়ে তো অবশ্যই বিতর্ক আছে, যদিও তিনি বাংলাদেশের শীর্ষ নায়ক। অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে, অপু বিশ্বাস একটা পোস্ট দিলে বুবলি সেটা কাউন্টার দেয়, বুবলি সেটা দিলে অপু বিশ্বাস কাউন্টার অ্যাটাক দেয়। সম্প্রতি আমরা দেখি যে শাকিব খান হচ্ছে বুবলিকে নিয়ে আমেরিকায় আছেন সন্তান সহ, কিন্তু অপু বিশ্বাসের এখন পর্যন্ত কোনো কাউন্টার পোস্ট আসেনি। তা আপনি তো সবসময় ইনভেস্টিগেশন নিয়ে আসলে পোস্ট করেন বা ভিডিও বানান, কন্টেন্ট বানান, চলচ্চিত্র নিয়ে করেছেন কিনা আমি ঠিক জানি না। এটা নিয়ে যদি আপনাকে পোস্ট মর্টেম করতে বলি যে কেন এখন পর্যন্ত অপু বিশ্বাসের কোনো রিপ্লাই পাওয়া যায়নি, কি মনে হয় আপনার কাছে? আমি তো ভাই ওইটারই ব্যবচ্ছেদ বা পোস্টমর্টম করি যেটা যোগ্য। আচ্ছা, আমার কাছে এই টপিকটা যোগ্যই মনে হয় না। এটা কেন হয় আমি মনে করি, ধরেন একবার কি হইলো, ঐশ্বরিয়া রায়কে নিয়ে খুব সমস্যা তৈরি হলো, তাই না? তো সালমান খান বিবেক ওবরয়ের মতে ফোন দিয়ে তাকে গালিগালাজ করেছে। এটা ফোনে কিন্তু সর্ট আউট করা যেত। বিবেক ওবরয় কি করলো, গোটা প্রেসকে ডাকলো, ডাইকে বসে দুনিয়ার কথা বললো। ওই পার থেকে সালমান খান কিন্তু কাউন্টার দেয় নাই, ওই পার থেকে ঐশ্বরিয়া রায়ও কোনো কাউন্টার দেয় নাই। কেন দেয় নাই? সম্ভবত সময়ই পায় নাই, তাদের কাছে এত কাজ। আর এই যে কাউন্টার চলে, এদের কাছে সম্ভবত কাজ নাই বলেই এত সময় আছে যে এই কাউন্টার দিল, ওই কাউন্টার দিল। সাকিব খান একটা পোস্ট দিয়েছে, তার কাছে ওই সময়টুকুটাই আছে যেটুকুটা সত্যি কথা। এবার আর টাইম নাই যে বুবলি কি বললো আর অপু বিশ্বাস কি বললো, কারণ সে ব্যস্ত। কিন্তু তাদের দুইজনের সম্ভবত অনেক সময় আছে, তাই ওই কি বললো এটা। বাংলাদেশের চলচ্চিত্রে শাকিব খান ছাড়া তো আমরা আসলে কোনো নায়ক দেখছি না, তো অনেক বছর যাবত নায়ক আসছে না কেন? বা এই যে আমরা আরো অনেক নায়ক দেখি, আমি নাম ধরলাম না, উনাদের কাজ কি, বা এদেরকে নিয়ে আসলে ভালো সিনেমা কি বানানো যায় না কি, অথবা বানানো হচ্ছে না, কোনটা কি মনে হয় আপনার কাছে? বানানো হচ্ছে না বলতে কি, চেষ্টা তো করছে ভালো বানানোর। সিয়াম আহমেদ আছে, আরিফিন শুভ আছে, তারা বানাচ্ছে। এখন জিনিসটা কি হয়, আমি মনে করি একটা প্রোডাকশনে একটা হিরো হিরোইনের একটা প্লাস পয়েন্ট হলো তাকে কিছু একটা এক্সট্রা জানতে হবে। যেরকম ক্যাটরিনা কাইফ প্রচুর ভালো কালার গ্রেড বোঝে, শাহরুখ খান খুবই ভালো সাউন্ড ইঞ্জিনিয়ারিং বোঝে। এরকম যদি একটা হিরো বা হিরোইন কোনো একটা আউটপুট দিতে পারে, বা ইনপুট দিতে পারে, যে কি বলে, এই জায়গাটা আমি দেখব, এই অংশটা আমি দেখব। এখনো কিন্তু আমির খান এডিটিং প্যানেলে বসে, এখনো কিন্তু স্ক্রিপ্ট নিয়ে বসে, কিন্তু আমাদের হিরোরা কি করে, শুট শেষ হয়ে গেছে সে চলে যাবে, আরেকদিন আসতে পারে ডাবিং এর জন্য, আরেকদিন আসতে পারে ডাবিং এর জন্য। কিন্তু ওই যে বললাম ভাইয়া, যে আমার যদি মনে হয় এটা আমি বানাবো আর কেউ বানাইতে পারবে না, তাইলেই কিন্তু হয়ে যায়। সে তো যদি সন্তানের মতো করে চলচ্চিত্রটাকে দেখে বা যে কোনো একটা কন্টেন্টকে দেখে, সেই কন্টেন্টটা কিন্তু খুব দারুণ। এবং ধরেন এখনকার সময় যেহেতু আমরা এই লাইনে আছি, আমার কিন্তু কিছু মানুষকে দেখে মনে হয়, নতুন নিউ কামার্স পোলাপাইন দেখে, যে আয় হায় আমি বানাইতে পারি না এরকম। আমি রিসেন্টলি এখন যেরকম সুনেরা খুব ভালো কন্টেন্ট বানাচ্ছে, আমার দেখে মনে হয় যে একদমই জনরা আলাদা, আমি মেল সে ফিমেল, কিন্তু কি দারুণ, আমি তো এরকম বানাইতে পারছি না। তারপরে আরেকটা নতুন ছেলে আছে হেইজি ম্যান, হ্যাঁ আমি একটা দেখছিলাম সিয়াম ভাইয়ের সাথে, সিয়াম আহমেদের সাথে, আর একটা হলো হচ্ছে এই রিসেন্টলি দেখলাম সে আরেকটা কিসের যেন এন্ডোর্সমেন্টই করছিল, এই রিসেন্টলি। আমার দেখার পরে মনে হইলো আয় হাই, আমি তো এরকম বানাইতে পারি না। হেইজির কিন্তু অনেক পরে আসা, মানে আমি তো অনেক আগে আসছি, হ্যাঁ অনেক কম, এবং সে আমার অনেক পরে আসা।
হতে পারে যে সে অনেক আগ থেকে কন্টেন্ট ক্রিয়েশন করছে, কিন্তু মানুষের কাছে পরিচিতি পেয়েছে আমার অনেক পরে, কিন্তু দেখেন সে আমার থেকে অনেক ভালো বানাচ্ছে এবং এবং হেজির ব্যাপারে আমার আমি- কাছে জিনিসটা হ্যাঁ, খুব ইন্সপিরেশনাল এবং কম্পিটিটিভ মনে হয় যে একদিন আমিও বানাবো, দরকার হলে ওর কাছ থেকেই শিখবো। আপনি জিবরান কন্টেন্ট বানাচ্ছেন অনেকদিন, আপনি এই পর্যন্ত কন্টেন্ট বানিয়ে কতগুলো মানে অ্যাওয়ার্ড পেয়েছেন? আমি একটা অ্যাওয়ার্ড পাইনি, একটাও পাননি এখন? আপনি তো অনেক ভালো আমি content নমিনেশনও পাই না। বানান। না, এখন এটাই তো প্রশ্ন যে আপনি ভালো কন্টেন্ট বানান কিন্তু আপনি নমিনেশন পেলেন না। হুম। কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখি যে অ্যাওয়ার্ড প্রোগ্রামে ছড়াছড়ি, নিজেরাই অ্যাওয়ার্ড প্রোগ্রাম নামাচ্ছে, নিজেরাই নমিনেশন পাচ্ছে, নিজেরাই দিচ্ছে। নিজেরাই দিচ্ছে, নিজেরাই নিজেরাই পাচ্ছে, পাচ্ছে। নিচ্ছে আবার দুইটাই। এখন এই সোশ্যাল মিডিয়ার তারপরে আমরা সুদর্শন পুরুষ একটা বিতর্ক দেখছি। আমি যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে আপনার কাজ, আমি এই বিষয়ে আপনার একটা বিশ্লেষণ চাই। এখন ভাই অ্যাওয়ার্ডের জিনিসটা কি হয়, যদি অ্যাওয়ার্ডের জন্য কন্টেন্ট বানাইতে যাই তাহলে অনেক রকমের পলিসি ব্রেক করতে হবে, যেটা গাদ্দারি হবে হচ্ছে অডিয়েন্সের সাথে। অ্যাওয়ার্ড দিয়ে কি করবো? অ্যাওয়ার্ড পেলে যে জীবনের আমার কোনো পরিবর্তন হয়ে যাবে তা তো না। তো ধরেন অ্যাওয়ার্ডটা কি হবে, একটা স্মৃতি স্মারক হিসেবে থাকবে। আমি প্রথম যেবার নমিনেশন পাই সেইবার যখন অ্যাওয়ার্ড পাই না তখন হচ্ছে আমি কষ্ট পেয়েছিলাম, কিন্তু পেলাম না। যে পেলাম না, সেই সময়টাতে একটা পরক্ষণে মনে হয়েছিল যে আমি তো এই জন্য বানাই না, আমি বানাই সমাজে একটা পরিবর্তনের জন্য, বানাই একটা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য, বানাই আপনার নৈতিকতা বিবেকের উন্নতি করার জন্য। আমি তো অ্যাওয়ার্ডের জন্য বানাই না। আমি মরে গেলে ওই অ্যাওয়ার্ড ভাইয়া ফেলে দিবে, আমি এখনই মরে গেলে আমাকে মেঝাতে শুয়াই দিবে, সেখানে আমি অ্যাওয়ার্ড দিয়ে করবো কি? না, আরেকটা হচ্ছে আপনি দেখেছেন কিনা যারা আমাদের দেশে অ্যাওয়ার্ড পাচ্ছে নিয়মিত, আমার ওয়ালে প্রায় আসে, মানে দেশের মানুষ কয়জন এদেরকে চিনে বা এরা কি যে আজ পর্যন্ত কাজ করেছে আমার মনে হয় মানুষই চিনে না। মানুষ ওদেরকে শুধু অ্যাওয়ার্ড পাচ্ছে ওটা দেখেই চিনে, এটাই দেখে চিনছে। এর বাইরে এটাও আমি দেখেছি ভাইয়া। এবং আমার মনে হয় যে আমরা কি করি, অ্যাওয়ার্ড একটা কন্টেন্টের উপরে দেওয়া হয়, ব্যক্তির উপরে দেওয়া হয় না। তো আসলে ওই জন্য বলা হয় নমিনেশনের সময় যে কন্টেন্ট সাবমিট করার কথা, অনেক ক্ষেত্রে ভিতরে ভিতরেই সাবমিশন হয়ে যায়। হ্যাঁ, যে কোন কন্টেন্ট দিল, কিসের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সাধারণত আমাদের এই ইন্ডাস্ট্রিটাতে কিসের জন্য অ্যাওয়ার্ডটা পেলো এটা কিন্তু জানানো হয় না। সে অ্যাওয়ার্ড পাইছে, তানভীর ভাই অ্যাওয়ার্ড পেয়েছেন, আরে ভাই আমি অডিয়েন্স, কিসের জন্য তানভীর ভাই অ্যাওয়ার্ডটা পেয়েছেন এটা তো আমাকে জানাবেন, যে এই কন্টেন্টটার জন্য এত তারিখে এসেছে এবং এইটার জন্য সে অ্যাওয়ার্ডটা পেয়েছে। এবার যে আমি জাজ করতে পারবো যে ও হ্যাঁ সে ভালো বানিয়েছে ওই সময়ের মধ্যে। কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয় কিসে? ব্যক্তিগতভাবে, যে ব্যক্তি তানভীর অ্যাওয়ার্ড পেয়েছে, তানভীরের শিল্প কিন্তু অ্যাওয়ার্ড পায় নাই, পাইছে তানভীর। এবং আমি রিসেন্টলি নাম ধরবো না, দেখলাম যে শ্রেষ্ঠ চলচ্চিত্র নায়কের পুরস্কার পেয়েছে তিনি। তার সিনেমা আদৌ কি মুক্তি পেয়েছে কিনা আমি জানি না, আমি কখনো না সিনেমা দেখিনি, কিন্তু উনি সেরা চলচ্চিত্র নায়ক হিসেবে পুরস্কার পেয়েছে এবং সেটা পোস্ট করেছে। চলে আসি আমরা জিবরানের কাছে, বাইরের টপিক নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করে আপনি কন্টেন্ট বানান। এমন কোনো কন্টেন্ট আছে কিনা যেটা বানাতে গিয়ে মনে হচ্ছে যে আমি খুব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম, কিংবা সাথে আরেকটা প্রশ্ন যুক্ত করতেছি, সেটা হচ্ছে যে সেটা পাবলিশ হওয়ার পর বাধা বা কোনো ধরনের থ্রেট হুমকি এরকম এসেছিল নাকি? আমার কন্টেন্ট দেখে অনেকে মনে করে যে আমি কোনো সমস্যায় পড়ার কথা, আজ পর্যন্ত পড়ি নাই। আচ্ছা, আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো ফোন পাই নাই। ওকে, হ্যাঁ, যেটা পেজে মেসেজ দেয় এটা ভারতীয়রা আমাকে দেয়, উল্টাপাল্টা কথা লেখে, এটা আমার দেশের মানুষজনও আমাকে দেয়, এটা সবাই সবার কাছে পায়। কিন্তু কখনো ফোন দিয়ে সরান, সমস্যা হবে, ডিলিট করেন, এগুলা হয় নাই। এগুলা এই জন্য হয় নাই কারণ ভাই আমি না গালিগালাজ তো করি না। আপনি যেটা বলেছেন আমি সেই স্টেটমেন্ট ধরেই বলি, আমি আপনার নাম পর্যন্ত বলি না। আপনি কখনো আমার কন্টেন্টে দেখবেন না আমি কারো নাম ধরে বলেছি যে সে এটা করেছে ওটা করেছে। হ্যাঁ, তবে যেটা বলছেন কন্টেন্ট বানাতে গিয়ে ব্রেকডাউন হয়। মাইলস্টোনের ঘটনাতে আমি একটা কন্টেন্ট বানাই, এটা বানাতে গিয়ে মাঝখানের একটা অংশ বলতে গিয়ে আমি মনে করেন আমার প্রচণ্ড মন খারাপ হয় এবং আমি কাঁদতেই লাগি। তখন ক্রু এসে ধরে বলে, আরে মন খারাপ করো না, মাথায় হাত দিয়ে মন খারাপ করো না, ওভাবে মন খারাপ করলে করবো কি করে, মানুষের তো জানা দরকার, মানুষের তো চেনা দরকার, চুপো চুপো চুপো। আপনি যখন ওই কন্টেন্টটা দেখবেন তখন বুঝতে পারবেন আমি যখন কথা বলছি শুরু থেকেই কথাটার ভিতরে একটা অস্পষ্টতা আর একটা মলিনতা আছে। ওই কন্টেন্টটার ভিতরে আমি যেরকম করে আসি যে টানা বলে চলে যাব একদম আপনার সাথে 3 মিনিট তাল মিলে, সেই জিনিসটা নাই। তো এরকম ব্রেকডাউন হয় ভাই, কিছু ইমোশনাল জায়গাতে গিয়ে খুব মন খারাপ হয়। কিন্তু অনেকেই আপনার ব্যাপারে একটু বিতর্ক করে বলে যে আপনি তো কপি পেস্ট মেরে দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে উইকিপিডিয়া দেখে মেরে দিচ্ছেন। হ্যাঁ, এই ব্যাপারে আপনার মূল্যায়ন? আমি ভাইয়া যখন এই ক্রিয়েশনটা শুরু করি মূল প্ল্যান ছিল যে প্রচুর ভালো ভালো রাইটার সোশ্যাল মিডিয়াতে আছে, তারা লেখে, কিন্তু এখনকার ছেলেমেয়েরা পড়তে চায় না। তা আমি যদি জিনিসটাকে পড়ে শোনাই জিনিসটা খুব ইজি হবে। আমার যাত্রাটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল, যার ফলে এখনো এসে আপনি ধরেন কিছু অংশ ভালো লিখেছেন, আমার ভালো লাগে, তখন আমরা কন্টেন্টের মধ্যে ঢুকাই
যার ফলে কপি পেস্ট মেরে দিই, জিনিসটা ভুল না, মারি, তবে স্বতন্ত্র অনেক রকমের ক্রিয়েশন করি। আর যে কোনো একটা জিনিস যেহেতু ইনফোটেনমেন্ট বানাই, আমি তো ফ্যাক্ট বলি না। এখানে অনেকে বুঝতে পারে না যে ইনফোটেনমেন্ট কি আর ফ্যাক্ট কি। আপনি দেশের বাইরে গেছেন, দেশের বাইরে গিয়ে বললেন যে জাপান, ধরেন এখন অনেক মানুষজন জাপান যায়, চায়না যায়, মানে ওই দেশগুলোতে এখন ইদানিং কেন জানি ক্রিয়েটররা বেশি যায়। তো ওখানে গেছে, যে বলছে যে ধরেন জাপানের এই এই জিনিস ভালো, ওই এই জিনিস ভালো, এটা ইনফোটেনমেন্ট না, এটা ফ্যাক্ট। ইনফোটেনমেন্ট হইল যে কিভাবে হলো, জাপান কিভাবে আধুনিক হইলো, এটা হলো ইনফোটেনমেন্ট। আর জাপানের এই এই আধুনিকতা আছে, এগুলো তো ফ্যাক্ট। তো মানুষ এই জিনিসটা বুঝতে পারে না যে ইনফোটেনমেন্ট কি আর ফ্যাক্ট কি। যখন আমি ইনফোটেনমেন্ট বানাবো, ওই সময়টাতে হচ্ছে আমার তো দলিল প্রমাণাদি লাগবে, প্রমাণাদি আমি কোথায় থেকে বের করব? তখন সে উইকিপিডিয়া বা আপনার নিউজের যে কোনো কাটিং, এই রেফারেন্সগুলোকে ইউজ করা হয়, যার ফলে কপি পেস্ট তো হয় ভাইয়া, তবে স্বতন্ত্র জিনিসও বানায়। এটা বলবো না যে সবই স্বতন্ত্র হয়, কিছু জিনিস তো হয়। ব্যক্তি পর্যায়ে কারো সমালোচনা করে কন্টেন্ট বানিয়েছেন? হ্যাঁ, কার কার? সাকিব আল হাসান, তারপর একটা তামিম ইকবাল বানিয়েছিলাম ভালো দিকে, পরে তো শুনলাম অন্য ঘটনা, হার্ট অ্যাটাকের বোধহয় কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনা অন্য। তবে হ্যাঁ, সাকিব আল হাসান বানিয়েছি, কারণ আমি একজন সাকিব আল হাসান ভক্ত ছিলাম। কিন্তু পরবর্তী সময়ে গিয়ে আমার আর ওই ভক্তের যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা একটা ঘৃণা বা জেদে পরিণত হয়েছিল। কি কারণে? কারণ কেউ আর হতে চায় না। আমার প্রবলেম হয়েছিল কি ভাইয়া, এই দেশে কেউ কিচ্ছু হতে চায় না। এদেশে কেউ এখন আর একজন সাকিব আল হাসান হতে চায় না, এদেশে কেউ নেতা হতে চায় না, কেউ আর টিচার হতে চায় না, কেউ অফিসার, পুলিশ, কিচ্ছু হতে চায় না, কিচ্ছু হতে চায় না। এই জায়গাগুলো কে নষ্ট করেছে? সাকিব আল, আজকে যদি টেন্ডুলকার ইলেকশন করে কালকে প্রধানমন্ত্রী হবে, আজকে যদি শাহরুখ খান ইলেকশন করে কালকে প্রধানমন্ত্রী হবে, সালমান খান হবে, তাই বলে করবে? অবশ্যই না, করবে না। সাকিব আল হাসান ওই জায়গাতে ছিল যেখানে সে অলরেডি অমর হয়ে গেছিল সবার। হ্যাঁ, আমার দরকার ছিল বাচ্চা যখন ক্রিকেট খেলবে বলবে খেললে সাকিবের মতো করে খেল। আমার দেশের বাচ্চা সাকিব আল হাসান হইতে চায়, এখন আর হতে চায় না। কেন? একটা মানুষের কিসের প্রয়োজন পড়বে? সে তো তার জায়গাতে সেরা ছিল, কেন তাকে এই এই রাজনৈতিক আর অন্যান্য আর এই যে টাকা পয়সার জন্য যেগুলো করে ভাই, এগুলো কেন করতে হবে? একটা মানুষের কত টাকার প্রয়োজন পড়তে পারে? কিন্তু তার তো উচিত ছিল যে সে মারা যাবে তার মতো হতে চাইবে। আমি আমার ছেলেকে বলবো, বলে সাকিব হ, বলে মাশরাফি হ, বা হলে সাকিব খান হ। কিন্তু কিভাবে বলবেন আপনি? বয়ে বয়ে ঝামেলা লাগাই দেয়, দ্বন্দ্ব লাগাই দেয়, হইলে সাকিব খান হ, কেমনে হ? এই বয়ে বয়ে ঝামেলা কে নিবে? কিন্তু এই জিনিসটা যে এই দেশে এখন আর কেউ অমর হইতে চায় না, এই দেশে আর কেউ কারো মতো কিচ্ছু হতে চায় না, একটা টিচারও হতে চায় না। আমরা ছোটবেলাতে শুনছি কিন্তু যে তুমি বড় হয়ে কি হতে চাও? তো আমি টিচার হতে চাই, আমি ডাক্তার হতে চাই। মুনিয়াকে দেখে আর কে ডাক্তার হবে? আমি মনে করি যে একটা দেশে এরকম কিছু পায়োনিয়ার্স থাকা উচিত, যাকে দ্বারা গোটা বিশ্ব চিনবে, যাকে দ্বারা গোটা বিশ্বের কাছে পরিচিত হবে। বলতে যাচ্ছেন যে এমন যে সাকিব আল হাসান নিজেই নিজেকে বিতর্কিত করেছে? অবশ্যই লোভ করেছে, সে না করুক, তার লোভ করেছে। ও কথা বলে লাভ নাই ভাই। আমরা বড় বড় জায়গাতে দেখেছি সচিন টেন্ডুলকার ঠিক মতো ব্যাট ঘুরাতে পারতো না। হ্যাঁ, তো সে একটা হোটেলে যখন থাকে, তাজে ছিল সম্ভবত, সে তাজ হোটেলে একটা বয় এসে পানি দিতে এসেছিল। তখন বলেছিল কিছু যদি না মনে করেন তাহলে আমি একটা উপদেশ দিতে চাই। বলে হ্যাঁ, বলে যে আপনার এলবো গার্ডের জন্য আপনি ঠিক মতো সম্ভবত হাতটা ঘুরাতে পারেন না। তো বলে হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। সে এটা শোনার পরে তখন যায়, গিয়ে বারবার তার এলবো গার্ডের ডিজাইন চেঞ্জ করতে থাকে এবং ফাইনালি একটা ডিজাইন ফাইনাল হয়। এবং তারপর থেকে সে দেখে সে খুব ভালো মতো হাত ঘুরাতে পারে। যখন তার একটা সফলতা আসে, দেখা যাচ্ছে 100 বার সে ডাবল সেঞ্চুরি করেছে, যখন বলা হয় যে এতদিন পরে এরকম একটা সেঞ্চুরি করে কেমন লাগলো, প্রথম ক্রেডিট ওই বয়টাকে দিয়েছিল। সচিন টেন্ডুলকার পরবর্তীতে ওই হোটেলে আবার গেছে, ওই বয়কে খুঁজে বের করেছে, তার সাথে নিজে ছবি তুলেছে। এটা হলো ভাইয়া ইয়া। কিন্তু এরকম বাংলাদেশে কোথায় উদাহরণ আছে?